অনেক কোটার কথা হচ্ছিল, আপনি বলছিলেন, তবে একটা কোটার নাম বাদ পড়ে গেছে, হাওয়া ভবন কোটা, যেটাকে ওই সময়ে 2001 থেকে 2006 যে হাওয়া ভবনের তালিকা আর বিসিএস এর প্রশ্নপত্র ফাঁস, এখন তো আবেদ আলীদের নাম শোনা যাচ্ছে, তখন এদের নাম শোনা যেত এবং তালিকা করে দেওয়া হতো ভাইবার জন্য, পার্টিকুলারলি ভাইবার জন্য বিসিএস। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারে ভোর থেকে যে লম্বা কিউ হয় এবং সবাই সরকারি চাকরির জন্য প্রাণপণ চেষ্টা করে, হ্যাঁ সেটার মেরিট নিয়ে নানা বিতর্ক থাকতে পারে, যে মুখস্থ করা এগুলো হতে পারে, কিন্তু সবারই একটি কমন একটা কনফিডেন্স আসছে এই প্রতিষ্ঠানটির উপর, সরকারের উপর, যে বিসিএসে অন্তত কোনো তদবির ছাড়া চাকরিটা পাওয়ার একটা তার সুযোগ আছে। এবং কয়েকজন সদস্য যারা সাবেক হয়েছেন তারাও বলেছেন যে আমরা বিভিন্ন পজিশনে ছিলাম, কিন্তু পিএসসিতে চাকরি করে এরকম তৃপ্তি আর কোথাও পাইনি, যেখানে কেউ কোনো তদবির করে না এবং আধা ঘন্টা আগেও জানে না 6 সেটের কোন সেটে হবে, ভাইভাতেও একই ঘটনা। এরকম আগে ভাইভাতে প্রশ্ন করা হতো যে আপনার বাড়ি থেকে ভারত সীমান্ত 35 মাইল দূরে, ইংরেজি বলেন। প্রশ্ন করত আপনার সদস্য তো 4 জন, এত টাকা বেতন পেয়ে কি করবেন, এই সমস্ত সাম্প্রদায়িক প্রশ্ন করতো। আমরা কয়েকবার ঘেরাও করেছিলাম, আমার মনে আছে এটা নিয়ে। আজকে লক্ষ্য করে দেখবেন এই আন্দোলনের প্রতি ডে 1 থেকে সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান, মহামান্য সুপ্রিম কোর্ট, আমরা এখানে যারা আলাপ করেছি, আপনারা এখানেও করেছি, সবাই আমরা সিম্প্যাথাইজড, আই শুড সে এম্প্যাথাইজড, কারণ তাদের একটি তাজা অনুভূতি কাজ করেছে। ওই যে ভোর থেকে যে লাইব্রেরিতে যাচ্ছেন, তার হঠাৎ ভুলক্রমেও যদি মনে হয় যে আমি বোধহয় বঞ্চিত হতে পারি, তো ওই যে কাঁচা আবেগ সেটি রাজপথে ট্রান্সফর্মড হয়েছে। কিন্তু দেখুন, যখন মহামান্য সুপ্রিম কোর্ট এটি 4 সপ্তাহ স্থগিত করে দিলেন, এখন কিন্তু আগের অবস্থায় চলে গেছে, ওই পরিবর্তন কিন্তু পুনর্বহাল রয়েছে। টু মেক ইট মোর ক্লিয়ার, এটিও সরকার বলেছেন যে এই মুহূর্তে যত নিয়োগ প্রক্রিয়া চলমান রয়েছে, সামনে হবে, ইনারা কেউ এফেক্টেড হবেন না যারা এখন আন্দোলনে আছেন, অর্থাৎ দেয়ার ইজ নো ইমিডিয়েট ক্যাজুয়ালিটি নাই। এবং স্বাভাবিকভাবে আশা করা গিয়েছিল তীব্র দুর্ভোগ সৃষ্টিকারী এই প্রোগ্রাম থেকে ওনারা অন্তত বিরতি দিবেন এবং দেখবেন সরকার, বিচার বিভাগ, তাদের সাথে যে একটা পজিটিভ যে ইন্টারাকশন বলি, এটি শুরু হয়েছে কম বেশি। তো সেটি না করে কালকে যে দেখলাম, আপনি বললেন যে মহামান্য রাষ্ট্রপতি বরাবরে স্মারকলিপি দিবেন, স্মারকলিপি ওনারা দিতেই পারেন, ওনাদের প্রতিনিধি নিয়ে যেতেই পারেন। আমার ধারণা মহামান্য রাষ্ট্রপতি সানন্দে তাদের গ্রহণ করবেন, কিন্তু এটার জন্য পুরো রাজপথে, পুরো ঢাকা শহর ব্লক করে দিতে হবে। ওদিন ট্রেন লাইনে শুয়ে পড়েছিল এবং বাংলাদেশের জাতীয় পতাকা নিয়ে ট্রেন লাইনের উপর একজন শুয়ে পড়েছে। আচ্ছা প্রশান্ত, আপনি বলুন যে আপনি বলেছেন যে আইন আদালতের বিষয়ে তার অপেক্ষা করতে পারতো আইনের প্রতি বা কোর্টের প্রতি, কিন্তু আপনি জানেন যে ছাত্রদের একটি প্রবণতা আছে যে তারা আন্দোলনমুখী যখন হয় সেই ক্ষেত্রে তাদেরকে এই আলোচনা টেবিলকে আনা যেত না, এই উদ্যোগকে নাই। আমরা যেটা লক্ষ্য করেছি যে পুলিশের ডিএমপি একজন পুলিশের ঊর্ধ্বতন অফিসার বলেছেন যে এইভাবে চলতে থাকলে তারা আইনগত ব্যবস্থা নেবেন। আপনাদের স্ট্যান্ডও তাই, অর্থাৎ একটি সংঘাতপূর্ণ অবস্থা বোঝা যাচ্ছে এবং ছাত্ররা যেটি কথা বলেছে তাতে মনে হচ্ছে যে আমরা বৃহত্তর আন্দোলনের দিকে যাব। তাহলে কি বিষয়টি মুখোমুখি যেত কিনা তাদের বিষয়টা? দেখুন, যে যখন এটি মহামান্য আদালতের কাছে গিয়েছে, তখন আপনি আমি এখানে কথা বলে আমরা আমাদের মতামত দিতে পারবো। তো সমাধানটা যেহেতু আদালত থেকেই হয়েছে, সর্বশেষ অ্যাপিলেট ডিভিশন থেকেই হয়েছে, সেই পর্যন্ত তারা অপেক্ষা করতে পারতেন। ওই মুহূর্তে সরকার তো কিছু করবার নাই, বিষয়টা খুবই পরিষ্কার। এই বিষয়গুলো এই আমরা 4 জন মিলেও যদি কোনো বিষয়ে একমত পোষণ করে, আজকে ধরেন ছাত্রদের বিষয়ে আমাদের কি মহামান্য আদালতের নির্দেশনার বাইরে গিয়ে কিছু করবার আছে? নাই তো। বাট সরকার যেটা করার কথা ছিল, বিজ্ঞ অ্যাটর্নি জেনারেলকে দিয়ে এই মামলা এপিল করেছে কে? স্থগিতাদেশ কে এনেছে? সরকারই করেছে। তাহলে ওই পর্যায়ে তো সরকারের অবস্থান এবং যারা আপনার দাবি করছেন আন্দোলনকারী শিক্ষার্থী বন্ধু, তাদের অবস্থান এবং সরকারের অবস্থান তো এক হয়ে গেছে। শুধু কিছু পদ্ধতিগত বিষয় যেটি আপনার বিচারিক সিদ্ধান্তের পরে সরকার তখন এটি করতে পারবেন। এই সময়ে কিন্তু কোনো পরীক্ষা নাই, কালকেই কেউ ভিকটিম হচ্ছে না। আরেকটা জিনিস লক্ষ্য করি, যে মামলাটা করার আরেকটা জিনিস বলি, কোটা বনাম যে মেধা, এটা অ্যাবসলিউটলি রং ন্যারেটিভ। কোটা বনাম মেধা এই বিতর্ক কখনো উঠেইনি। একেবারে বাংলাদেশ মুক্তিযুদ্ধের পর, স্বাধীন হওয়ার পর থেকে এটা ছিল না। মেধার জায়গায় ছিল এবং এখান থেকে ভাগ করা হয়
যেমন আজকে একজন সাবেক সচিব দেখেন লিখেছেন যে 99 সালে বিকর্নেস স্কুলের সব গড় নম্বর ছিল 90-এর উপর। তো ওটা যদি ভাগ না থাকতো তাহলে যত স্কলারশিপ ছিল ট্যালেন্ট পুলে বাংলাদেশের কোনো জেলা একটিও পেত না, সব রমনা থানা একটার মধ্যে চলে আসতো। অর্থাৎ এই যে সাংবিধানিক অ্যারেঞ্জমেন্ট যেটি, এটা হলো যে একটু কম হাঁটতে পারে, যার পায়ে ব্যথা, যার জন্ম থেকে পাটা খোঁড়া, তাকে একটু হুইল চেয়ারের মতো দেওয়া, একটু আগাতে দেওয়া, যেটাকে অনেক জায়গায় এটাকে বলে পজিটিভ ডিসক্রিমিনেশন। অর্থাৎ যেমন এই যে 50 জেলা থেকে কোনো প্রার্থী হলো না, আর 23 জেলা থেকে পুলিশে হলো না, মেয়েদের মধ্যে মাত্র 4 জন আসলো।